মাননীয় স্পিকার, অনেক কার্ডই তো দিচ্ছে সরকার। ভ্যাট মৌকুফের একটা কার্ড যদি গরিবদের জন্য দিত, গরিবদের অনেক উপকার হতো। মাননীয় স্পিকার, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়নেট, আর ইমানদারেরা আমাদের সৈনিক। মাননীয় স্পিকার, এই কবিতাটি লেখার কারণে একজন রাজনীতিবিদকে কারাবরণ করতে হয়েছিল, তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা, সেই রাজনীতিবিদ রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এখনও বহাল তবিয়তে ক্ষমতায় আছেন। কথাটা এই কারণে বললাম, এই সংসদে মসজিদের রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি উত্থাপিত হয়েছে। আপনার মাধ্যমে আমি বলতে চাই, এ ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও একটি দলের নেতাকর্মীদের আমরা করতে দেখেছি। আমরা দেখেছি আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। যাক, বাজেটের প্রসঙ্গে ফিরে আসি। মাননীয় স্পিকার, এই যে আমরা সংসদ সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করছি, বিতর্ক করছি, বাস্তবে এই বাজেট নিয়ে আমাদের অংশগ্রহণ কতটুকু? আমাদের মতো সংসদীয় গণতন্ত্র যে সমস্ত দেশে আছে, আপনি নিজেও জানেন, আপনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ছিলেন, সে সমস্ত দেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের অনেক বেশি সম্পৃক্ততা থাকে। যুক্তরাজ্যে অর্থ বিল সংসদে আসার আগে স্থায়ী কমিটিতে পরীক্ষা নিরীক্ষা হয়, তারপর এটাকে ফ্লোরে আনা হয়। অন্য অনেক দেশে সাধারণ আলোচনার পরে বাজেটের বিভিন্ন বিষয়গুলা মন্ত্রণালয়গুলোতে, স্থায়ী কমিটিগুলোতে পাঠানো হয়, সেখানে বিস্তারিত পর্যালোচনা শেষে এটাকে পুনরায় সংসদে এনে পাশ করা হয়। অথচ আমাদের দেশে বাজেট প্রণয়ন কারা করেন? আপনারা করেন। আমরা নির্বাচিত সংসদ সদস্যরা এটা করি না। আমাদের সংসদ সদস্যদের ভূমিকা এখানে সীমাবদ্ধ থাকে কয়েক মিনিটের গলাবাজিতে। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা যে সীমিত শুধু সেটাই নয়, একই সাথে এই বাজেটের উপরে যেই বই ও বিলের কপিগুলো আমাদেরকে দেয়া হয়েছে, আমরা তার কতটুকু পড়ার প্রয়োজনীয়তা অনুভব করি। মাননীয় স্পিকার, প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমানকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল বাজেটের যে ডকুমেন্টগুলো দেয়া হয় তার তিনি কতটুকু পড়েন, তিনি নাকি বলেছিলেন মাত্র 18% পড়েন। আমাদেরকে 17টি বই দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, প্রায় 4046 পৃষ্ঠা। একটি বই সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে যে বইটি দেওয়া হয়েছে, সেখানে পিছনে একটা কিউআর কোড দিয়ে সংযুক্তিগুলা অন্য আরও ডকুমেন্ট বলা হয়েছে অনলাইন থেকে পড়া যাবে। এই যে ডকুমেন্টগুলা আমরা পড়িও না, পড়ারও প্রয়োজনীয় অনুভব করি না, কারণ এই বাজেট আমরা প্রণয়ন করি না। আমাদের ভূমিকা শুধু বাজেট পাশ করা, রবার স্ট্যাম্পের মতো। আমাদেরকে যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে, আইন করে মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, সরকার দলীয় সংসদ সদস্যরা বলছেন এই বাজেট নাকি যুগান্তরকারী। আসলে কি সিরিয়াসলি? মাননীয় স্পিকার, গত এক দশকের বাজেটগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কি দেখব? কিছু সংখ্যা এবং ভাষাগত পরিবর্তন ছাড়া কাঠামোগত কোনো বড় পরিবর্তন কি আসলেও হয়েছে? হয়নি। মাননীয় স্পিকার, আমি দুঃখের সাথে সেজন্য বলছি, এই বাজেটও পূর্ববর্তী বছরের বাজেটগুলোর মতো গতানুগতিক, শুভাঙ্করের ফাঁকি, গণবিরোধী এবং আগামী বছরের লুটপাটের পরিকল্পনা। মাননীয় স্পিকার, আমি প্রত্যেকটা পয়েন্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব কিভাবে শুভাঙ্করের ফাঁকি। মাননীয় স্পিকার, বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আসলেই কি? মাননীয় স্পিকার, 1972 সালে আমাদের বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। সে সময় বলা হয়েছিল যেহেতু এটা বিসমিল্লাহ রিপ্রেজেন্ট করে, সেজন্য বরকতের জন্য রাখা হয়েছিল। এটা বিসমিল্লাহকে রিপ্রেজেন্ট করে না, সেটা ডিফারেন্ট ইস্যু। মাননীয় স্পিকার, কিন্তু সে সময় স্বর্ণের ভরি কত ছিল? 160 থেকে 170 টাকা। সেটা আজকে বেড়ে 1400 গুণ বেড়ে হয়েছে 2,42,000 টাকা। সেই তুলনায় বাজেট কতটুকু বেড়েছে? 1200 গুণ বেড়ে হয়েছে 9,38,000 টাকা, 38,000 কোটি টাকা। সুতরাং মুদ্রাস্ফীতি হিসাব করলে বাজেটের পরিমাণ সেরকম বাড়েনি। এই বাজেটকে তাই সবচেয়ে বড় বাজেট বলা যাবে না, তবে এই বাজেটকে বলা যাবে সবচেয়ে বড় ঘাটতি বাজেট, সবচেয়ে বেশি ঋণ নির্ভর বাজেট। মাননীয় স্পিকার, ঋণের ক্ষেত্রে বলা হচ্ছে এই ঋণের টাকা নাকি উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করা হবে। এটা নাকি লোন ঝুঁকি হ্রাসের একটা কৌশল। মাননীয় স্পিকার, অর্ধেকের বেশি অর্থাৎ 1,12,000 কোটি টাকা লোন নেওয়া হবে দেশীয় ব্যাংক থেকে। এই দেশীয় ব্যাংকগুলোর অবস্থা কি? মাননীয় স্পিকার, আজকেও রিপোর্ট বেরিয়েছে, টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এক ইসলামী ব্যাংকে, যেই ব্যাংকে সরকার হাত দেওয়ার পরে জনগণ 4,000 কোটি টাকা উইথড্র করে নিয়েছে 7 দিনে, সেই ব্যাংকে 9,000 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা কিভাবে 1,12,000 কোটি টাকা লোন নেবেন, নিয়ে দেশের অর্থনীতির কীরকম 12টা বাজাবেন, সেটাকে কিভাবে মেকআপ করা হবে, সেরকম কোনো কৌশল আমরা এই বাজেট বক্তৃতায় দেখিনি। মাননীয় স্পিকার, দেশের ভিতর থেকে আপনারা যখন লোন নেবেন তখন 12% সুদ দিতে হবে। এই সুদ
কিভাবে আপনারা কোন উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করে রিটার্ন আনবেন সেটার ব্যাপারেও বাজেটে বলা হয়নি। মাননীয় স্পিকার, বিদেশ থেকে কম সুদে লোন পাওয়া যায়, এটা ঠিক। সরকার প্রায় লক্ষাধিক টাকার লোন বিদেশ থেকে আনবেন বলেছেন। সেক্ষেত্রে কার কাছ থেকে আনবেন, তারা কি শর্ত দিবে, সেগুলা কিভাবে ডিল করা হবে, সেই কৌশল বাজেটের কোনো ডকুমেন্টেশনে দেখলাম না। মাননীয় স্পিকার, লোন দেয় বিশ্বব্যাংক, লোন দেয় IMF, কিন্তু তাদের শর্তগুলো মানলে সরকার কি জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবে? সরকার কি কৃষি খাতে ভর্তুকি দিতে পারবে? মুদ্রাস্ফীতির উপর নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না মাননীয় স্পিকার। এই কারণে এই বাজেট শুধু শুভঙ্করের ফাঁকি নয়, এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ এবং বাস্তবায়ন অযোগ্যও বটে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী যখন কর ছাড়ের ব্যাপারে বলছিলেন তখন আমাদের ট্রেজারি বেঞ্চের সদস্যগণ মুহুর্মুহু টেবিল চাপড়াচ্ছিলেন, কিন্তু যখন ভ্যাটের উপরে আলোচনা করলেন সঙ্গত কারণেই সেই করতালিতে ভাটা পড়ে। কর আছে দুই ধরনের মাননীয় স্পিকার, আপনিও জানেন, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। আমাদের 18 কোটি লোকের দেশে প্রত্যক্ষ কর দেন মাত্র 24 লক্ষ মানুষ, কিন্তু পরোক্ষ কর সেই ভ্যাটটা আমাদের আপামর জনসাধারণ দেন। এক্ষেত্রে একজন গরিব মানুষও যেই পরিমাণ ভ্যাট দেন, দরিদ্র মানুষও একই পরিমাণ ভ্যাট দেন। আমাদের দেশের ভিক্ষুকেরা চাল, ডাল, নুন, তেল কিনতে যে পরিমাণ ভ্যাট দেন, একজন কোটিপতিও একই পরিমাণে ভ্যাট দেন। তাহলে এই বাজেট গরিব বান্ধব হলো কিভাবে মাননীয় স্পিকার? আপনারা ভ্যাটের আওতা বাড়িয়েছেন, আপনারা গ্যাস সিলিন্ডার সহ 20টি আইটেমের উপর ভ্যাটের আওতা বাড়িয়েছেন। মাননীয় স্পিকার, অনেক কার্ডই তো দিচ্ছে সরকার। ভ্যাট মৌকুফের একটা কার্ড যদি গরিবদের জন্য দিত, গরিবদের অনেক উপকার হতো। মাননীয় স্পিকার, কেউ কেউ বলছেন এই বাজেটে নাকি কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। কালকেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে বাজেট ডকুমেন্টগুলো পড়ি না পড়েই বক্তৃতা দেই, তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এই যে বাজেট অর্থ বিলটা দেয়া হয়েছে, এর 124 নম্বর পৃষ্ঠায় 152 নম্বর ধারায় সেই সুযোগ দেয়া হয়েছে আবাসন খাতে কালো টাকাকে সাদা করার। এই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে মধ্যবিত্ত শ্রেণী, যারা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট বা মাথা গোঁজার ঠাঁই কিনতে চান। তাই আমি এই বাজেটকে মধ্যবিত্তের জন্য স্বস্তি নয়, বরং অতিরিক্ত চাপের বাজেট বলে মনে করি। প্যারাডক্সিক্যালি মাননীয় স্পিকার, বাজেটে জনগণের স্বস্তি প্রদানের উদ্দেশ্যে বলা হয়েছে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে 5% অগ্রিম কর মৌকুফ করা হবে। এতে কিডনি ডায়ালিসিসের খরচ 800 টাকার মতো কমে যাবে, মোটামুটি 2000 টাকায় নেমে আসবে। মাননীয় স্পিকার, এই বাজেট দেওয়ার 2 দিন আগে একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, 8 দিন হসপিটাল। সেখানে গরিব মানুষদেরকে মাত্র 250 টাকায় কিডনি ডায়ালিসিস করতে দেয়া হতো। হাসপাতালটি বন্ধ হওয়ার পরে গরিব মানুষ, রিক্সাওয়ালাদের কান্না হাজারি আমরা দেখেছি। মাননীয় স্পিকার, গরিবের সস্তায় চিকিৎসার একমাত্র অবলম্বনকে বন্ধ করে ডায়ালিসিসের কর মৌকুফ, এটা কি গরু মেরে জুতা দান বললে খুব অন্যায় হবে? মাননীয় স্পিকার, এই বাজেটে উন্নয়নের অনেক বড় বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই অর্থ কাজে লাগানোর মতো সক্ষমতা আমাদের কতটুকু আছে, সেটা কি যাচাই হয়েছে কিনা, আর কতটুকু লুটপাট হবে? আমরা যারা তৃণমূলে কাজ করি তারা জানি এডিপির বরাদ্দের 50%ও উন্নয়নের কাজে লাগে না। আমাদের সংবিধানে উন্নয়নের বরাদ্দ কিভাবে খরচ হবে সেটার হিসাব সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের 90 ধারা, 132 ধারা, সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইনের 2009 সালের 17তম ধারায় এই বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, এই আইনের ফাঁক গলে এই হিসাব সময় মতো কখনোই দেয়া হয় না। 6 বছর পরে হিসাব দেয়া হয়। আমাদের সামনে 2018 সালের হিসাব রয়েছে, 19, 20, 21, 22, 23, 24, 25 সালে এই বাজেট কিভাবে ব্যবহৃত হয়েছে তার কোনো হিসাব আমাদের সামনে নেই। এই হিসাব ছাড়া, এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এরকম বড় বরাদ্দ, এটা কি হরিণ লুটের পথ খুলে দিবে না? মাননীয় স্পিকার, দুর্নীতি আর লুটপাট যদি আমরা ঠেকাতে পারতাম, তাহলে এরকম ধার করে বিরিয়ানি খাওয়ার মতো এত বেশি লোন নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো না। এক্ষেত্রে একটা উদাহরণ দেব মাননীয় স্পিকার, আমাদের চিনি শিল্প আমাদের দেশে দীর্ঘদিনই লস প্রজেক্ট। আমাদের এক্সপার্টরা বলেন যেহেতু আখে আমাদের চিনির কনসেন্ট্রেশন কম, তাই এটা লাভের মুখ দেখে না। 2001 সালে যখন জোট সরকার ক্ষমতায় ছিল, সেই সময় প্রথম দিকে এই সুগার ইন্ডাস্ট্রির লস ছিল 1.18 বিলিয়ন টাকা। মাননীয় স্পিকার, পরে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেন, আমরা দেখলাম এই লস কমে পরের 3টি বছর এই শিল্প লাভের মুখ দেখলো। প্রতি বছর 700 মিলিয়ন করে প্রফিট করেছে। কিন্তু মাওলানা নিজামী যেদিন দায়িত্ব ছাড়লেন,
তারপরের বছর এই খাতটি আবার লসের মুখে পড়ে। আরেকটি ঘটনা শুনেছি মাননীয় স্পিকার, সত্য মিথ্যা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে নাকি একটা হোটেল থেকে দুপুরের খাবার সাপ্লাই করা হতো, সেটার নাকি খরচ নেওয়া হতো মাথা পিছু 950 টাকা করে। তিনি তার বাসভবন যমুনাতে এটা রান্না করে খাবার ব্যবস্থা করেছেন, খরচ নেমে এসেছে 150 টাকায়। আমাদের দেশের হরিণ লুট কীভাবে হয় তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এ ধরনের হরিণ লুট আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কীভাবে হরিণ লুট হয়েছে। একই পদ্ধতিতে একইভাবে যদি অ্যাকাউন্টেবিলিটি সক্ষমতা যাচাই ছাড়া এরকম বরাদ্দ দেওয়া হয়, তাহলে এই বাজেটকে লুটপাটের পরিকল্পনা বললে কি খুব অন্যায় হবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমাদের গত বছরের বাজেটের সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে সুদ পরিশোধে। মাননীয় স্পিকার, আমাকে একটু 2 মিনিট বাড়িয়ে দিবেন। এই বছর সংখ্যার দিক দিয়ে আরও বেশি সুদ দিব। গত 15.5% দিয়েছিলাম আমরা আমাদের বাজেটের, এই বছর 13% দেখানো হচ্ছে। কিন্তু যেহেতু বাজেটের পরিমাণ বেড়ে গিয়েছে, সংখ্যা বাড়লেও শতকরা হিসাবে একটু কম দেখা যায়। মাননীয় স্পিকার, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম প্রিয়, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সুদকে ছেড়ে না দাও ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। মাননীয় স্পিকার, আমরা আল্লাহ ভীরু মানুষ, সুদের বোঝা মাথায় নিয়ে আমরা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। সরকারকে কে অধিকার দিল আমাদেরকে যুদ্ধে নামিয়ে দেওয়ার? এক্ষেত্রে সরকার বলতে পারেন, সুদের বোঝা তো আমাদের মাথায় আগের থেকেই ছিল, সেক্ষেত্রে আপনারা এটা না বাড়ালেও পারতেন। আপনারা যদি দুর্নীতিকে কন্ট্রোল করতে পারতেন, আমাদেরকে সুদ ভিত্তিক এই লোন নিতে হতো না। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন, ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। আমরা যদি অভাবগ্রস্ত হই, আগের থেকে ঋণগ্রস্ত হই, তাহলে আমাদেরকে এই ঋণ থেকে, সুদ থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসতে হবে। আমরা যদি পদক্ষেপ নেই মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। মাননীয় স্পিকার, এক্ষেত্রে জাকাত আমাদের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। একটা গবেষণায় দেখা গিয়েছে এই জাকাত থেকে 2 লক্ষ কোটি টাকার বেশি আয় করা সম্ভব। মাননীয় স্পিকার, কিন্তু একটা সমস্যা রয়েছে, এদেশে যেভাবে লুটপাট হয়, আমাদের দেশে যেভাবে লুটপাট হয়, জনগণ তো সরকারকে বিশ্বাস করে না। মাননীয় স্পিকার, আমরা দেখেছি সরকার ইসলামী ব্যাংকে হাত দিল আর জনগণ 7 দিনে 4,000 কোটি টাকা উঠিয়ে নিল। এখন জাকাত নিয়ে মানুষ কিভাবে সরকারকে বিশ্বাস করবে সেটা অন্য বিষয়। এজন্য আমার প্রস্তাব হলো, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জাকাতকে আরও গুরুত্ব দিয়ে কার্যকর দারিদ্র্য বিমোচনের কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের দেশে মাননীয় স্পিকার, ধনী দরিদ্রের যে ব্যবধানটা রয়েছে আমাদের সকলের জন্য কষ্টকর। দেশের সম্পদের শীর্ষভাগ মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। 10% মানুষের হাতে রয়েছে 58% সম্পদ, 1% মানুষের হাতে রয়েছে 1/4 সম্পদ। এটা কিভাবে সম্ভব মাননীয় স্পিকার? এটাকে এভাবে জিইয়ে রেখে আমাদের দেশের উন্নয়ন আমরা কিভাবে করব? বাজেটের সবসময় বলা হয় বৈষম্য কমিয়ে আনা হবে, দারিদ্রতা কমিয়ে আনা হবে। এভাবে সম্পদ যদি একটা শ্রেণীর কাছে, অল্প সংখ্যক শ্রেণীর কাছে কুক্ষিগত হয়ে থাকে, এটা আমাদের কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদেরকে সুদভিত্তিক লোনকে না বলতে হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করতে হবে। মাননীয় স্পিকার, বাজেটে একটা ভালো কথা বলা হয়েছে, জাল যার জল আতার। এই নীতির আওতায় খাল, বিল, জলাশয় জনগণের জন্য উন্মুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে, আমি তাকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনকে ব্যবহার করে লিজের নামে বহু জলাশয়ের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, জনগণকে বঞ্চিত করছে। আমার নির্বাচনী এলাকা সাথিয়া ইসামতি নদীকে বদ্ধ জলাশয় আখ্যা দিয়ে এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ আমরা এই নদীকে লিজ দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আমি যেটা দাবি জানাচ্ছি, নদী, খাল, বিল, জলাশয় এটাকে আইন করে এই ধরনের অপপ্রচেষ্টা বন্ধ করতে হবে। জাল যার জলাতার, এই নীতিকে আইনি ভিত্তি দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটকে সত্যিকার অর্থে জনকল্যাণমুখী করতে চাই, তাহলে জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে, দুর্নীতি হ্রাস করতে হবে, সংসদের ভূমিকাকে শক্তিশালী করতে হবে, ঋণ নির্ভরতা কমাতে হবে, বৈষম্য দূরীকরণে আরও সাহসী ভূমিকা নিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।